ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে, হাদির প্রধান খুনি অর্থাৎ যিনি খুন করেছেন তার সর্বশেষ মোবাইল ট্র্যাক ডিএসএস দেখিয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ি নাকি সেটা ছিল। যদি এটি সত্য হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্টরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে। বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায়, না বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি, হ্যাঁ ভাই একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছে এই বিচারটা চাচ্ছে। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। ওর চোখ দেখতে পাচ্ছি, তো ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলা ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে, ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরতো তাহলে কি আসতো? হ্যাঁ, তারপরেও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলার সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। সবচেয়ে দুঃখের যে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই, যে দেশের জন্য শরীফ ওসমান হাদি জীবন দিল এবং যে দেশের জন্য লড়াই করে জুলাই বিপ্লব বিজয় পেয়েছি আমরা হাদিদের মাধ্যমে, সে একজন বিপ্লবীর খুনের আজ এতদিন পরও আমরা বিচার পাচ্ছি না। আমাদের রাষ্ট্রের এজেন্সির যারা তাবেদার বা ভাড়াটের সাংবাদিক বিদেশ থেকে প্রচার করছে হাদি দেশ ছেড়ে চলে গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথম আলোতে যখন হামলা হলো, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে সবাইকে ধরে জেলে পাঠালো, কিন্তু হাদির হত্যাকারীকে ধরতে পারলো না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে এখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের সাধারণ মানুষের মনে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা মসজিদ কবি নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত, সেখানে নামাজ শেষে অজস্র মানুষ যখন হাদির কবর জিয়ারত করছিল, আমি পাশে নিজেও দাঁড়িয়েছিলাম। আমি আমার কান পেতে মানুষের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। নারী, শিশু, যুবক, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ দূর দূরান্ত থেকে এসে সেখানে দাঁড়িয়ে কাছে। এই দৃশ্যটা আসলে যারা পাশ থেকে দেখেন তারা কেউ সহ্য করতে পারবেন না। একটা অজানা পাড়াগাঁয়ের খুব বেশি চেনা এরকম নন হাদি, তার জন্য পুরো বাংলাদেশ কাঁদছে। সবার একটা প্রশ্ন, কেন হাদি বিচার পাচ্ছে না? কেন রাষ্ট্র খুনিকে গ্রেফতার করতে পারছে না? রাষ্ট্রের দায়িত্বশীলরা বলছেন হাদি ভারতে পালিয়ে গেছেন, কেউ বলছেন হাদি দেশে আছেন। খুনি আবার ভিডিও বার্তাও দেন হাদির চরিত্র হনন করে। ইতিমধ্যে অনেকের প্রশ্ন এসছে আমাদের রাষ্ট্রীয় কোনো এজেন্সি এই হত্যার সাথে জড়িত কিনা। কয়েকটা প্রশ্ন আমাদের মাঝে আসবে যখন কোনো অপরাধী ধরা না পড়ে। যেমন আমরা হাসিনার 16 বছরে দেখেছি গুম, খুন, ক্রসফায়ারে অধিকাংশ ক্ষেত্রে মামলা নেওয়া হতো না। ভুক্তভোগীর পরিবার যখন মামলা করতে যেত, পুলিশ মামলা নিতে চাইতো না, তখনই আমরা বুঝতাম এটা আমাদের এজেন্সি করেছে, অর্থাৎ হাসিনার রাষ্ট্রীয় বাহিনী করেছে। ঠিক এখন যে বিষয়টি দেখছি যে হাদির প্রধান খুনিকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র গড়িমসি করছে, অথচ হাদিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে সমাহিত করা হয়েছে, কিন্তু হাদির অপরাধীকে ধরার ক্ষেত্রে রাষ্ট্র একদম নীরব। কারণটা কি আসলে? এই কারণটা খুঁজতে গেলে আমাদের সন্দেহের তীর চলে আসে যে রাষ্ট্রের কোনো বাহিনী কি এটার সাথে জড়িত। আমি এই কথাটা এভাবে বলতে চাই না। আমি বিশ্বাস করি হাসিনা রেজিমের পতনের পর রাষ্ট্রের কোনো বাহিনী এমন লজ্জাজনক কাজে নিজেকে জড়িত করবে না। যদি জড়িত হয়ে থাকে তখন কি করণীয় আমাদের? ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে বলেছে, হাদির প্রধান খুনি অর্থাৎ যিনি খুন করেছেন তার সর্বশেষ মোবাইল ট্র্যাক ডিএসএস দেখিয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাড়ি নাকি সেটা ছিল। যদি এটি সত্য হয় তাহলে ধরে নিতে হবে ফ্যাসিস্টরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছে। তাহলে ইউনূস সরকার এই ফ্যাসিজমকে বহাল রেখে কিভাবে নতুন বাংলাদেশ গড়বে, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়বে? ইনকিলাব মঞ্চ দীর্ঘদিন ঠান্ডার মধ্যে, প্রচণ্ড হাড় কাঁপানো শীতের মধ্যে শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছে।
সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু সরকার তাদের কোনো দাবির প্রতি সামান্য সম্মান প্রদর্শন করেনি। আদির খুনিরা কি তাহলে ধরা পড়ছে না? আদির খুনিদের আদৌ বিচার হবে? আমরা দেখছি খুনির আশপাশে খুনির গার্লফ্রেন্ড, বাবা মা, এটা সেটা অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত খুনিকে ধরতে পারছে না রাষ্ট্র। তার মানে আগামী দিনে আরো বড় অঘটনের ইঙ্গিত মিলছে এই রাষ্ট্রে। দর্শক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে, এটার আর কোনো জরিপ প্রয়োজন নেই। কারণ শেখ মুজিব থেকে আজ অবধি আমাদের যত লিডার বা নেতা মারা গেছেন, আমরা মোটামুটি জানাজা দিয়ে তাদের একটা, মানে আমাদের যে জানাজা নামাজ হয়, সেটা দিয়ে আমরা একটা ধারণা করতে পারি আসলে কে কতটুকু জনপ্রিয়। পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজায়। প্রকৃত মানুষ কত লক্ষ হয়েছে এটা নির্ধারণ করার মতো কোনো ক্যামেরা বাংলাদেশে ছিল না। কেউ বলতে পারছে না যে আসলে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। এক একজনের ধারণা এক এক রকম, কিন্তু এই ধারণাটি বলছে পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছেন বেগম খালেদা জিয়ার এই জানাজায় মানুষের ঢল। তার মানে দিল্লিতে বসে থাকা দিল্লির দাস এইটুকু বুঝেছেন দীর্ঘ 15 বছরে একজন জনপ্রিয় ব্যক্তিকে ক্ষমতার বাইরে রাখা, মিথ্যা মামলা তাকে সাজা দেয়া, যত কিছু তিনি করেছেন জনগণ তার কোনোটাই গ্রহণ করেনি। শেখ মুজিবের জানাজায় কত মানুষ ছিল, হয়তোবা শেখ হাসিনার মৃত্যুর পরও আমরা এটি পরীক্ষা করতে পারবো যদি তিনি কখনো দেশে আসেন বা তার দেশে দাফন হয়। কিন্তু খালেদা জিয়া যে বিষয়টি প্রমাণ করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের নেত্রী ছিলেন। তিনি বিএনপি নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি পেশার মানুষের অভিভাবক ছিলেন। তিনি বিএনপিকে ছাপিয়ে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তার দ্যুতি। আজ বাংলাদেশ বেগম জিয়াকে নিয়ে গর্বিত। তার এই বিদায়টি অসময়ের বিদায় হিসেবে বাংলাদেশের মানুষ মনে করছে। অধিকাংশ মানুষ মনে করছে যে বেগম জিয়াকে অন্তত আরও একটা মানুষ ক্ষমতায় দেখতে চেয়েছে এই ভঙ্গুর দশা থেকে দেশকে রক্ষায়। কিন্তু আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর ইশারা হয়তো ভিন্ন। তার ছেলে তারেক রহমান এখন দেশে আছেন, তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাজিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছেন, ক্ষমতার বাইরে রাখতে চেয়েছেন, তাদের উদ্দেশ্য আসলে কতটুকু সফল হয়েছে আজকে আপনারা নিজেরাই চিন্তা করেন। খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে এই দেশের মানুষ তাকে বুকে লালন করে, হৃদয়ে লালন করে, শ্রদ্ধায় লালন করে, সম্মানে লালন করে। কোনো একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মিথ্যা মামলা এই দেশের মানুষ গ্রহণ করেনি। হাজার কোটি টাকার মিথ্যা প্রোপাগান্ডা, মিডিয়ার গুজব, মিডিয়া খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে যত গুজব প্রোপাগান্ডা করেছে এতটুকু কাজে আসেনি। এই দেশের মানুষ মিডিয়াকে বিশ্বাস করে না, এটা প্রমাণ হয়েছে। বেগম জিয়ার বিদায় এবং শরীফ ওসমান হাদির বিদায়, পাশাপাশি তারেক রহমানের আগমন, একই মাসে এই তিনটি ঘটনা পুরো বাংলাদেশকে একটা উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যে রেখেছে। আমরা ওসমান হাদির পর বেগম জিয়ার বিদায় দেখলাম পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন বাংলাদেশে সুখের বার্তা বহন করবে। আমরা চাই না রাজনৈতিক হানাহানি। শরীফ ওসমান হাদি কিংবা বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা সেই বাংলাদেশটাকে গড়তে পারবো কিনা আগামী নির্বাচন সেটা প্রমাণ করে। তবে শেষ যে কথাটি নিয়ে বিদায় নেব, যে কথাটি বলে সেটা হলো বেগম জিয়ার যে নতুন বাংলাদেশ বা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়, এটি আমরা বেগম জিয়ার সেই পরিকল্পনা মাফিক করতে চাই। শহীদ হাদিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে, সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য ঘুমায় নাই। ইনকলাব মঞ্চ জেগে আছে, বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায়, না বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি, হ্যাঁ ভাই একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছেই এই বিচারটা চাচ্ছে, কিন্তু ইউনূস স্যার কি কোনো জবাব দিচ্ছে? হ্যাঁ, ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিছিল সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না। হ্যাঁ, মিলে না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিছে। বাংলাদেশে নাই, মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে। কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। শুধু দুবাই কোন লোকেশনে, আবার সেটা আবার সারজাতে আছে। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি, না এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া, কথা কোত্থেকে বাইর হইতেছে। কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে, আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে, আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে। ওই চোখ দেখলেই বোঝা যায়। ও তো আর আমার মতো সানগ্লাস পরা না, ওর চোখ দেখতে পাচ্ছি তো। ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলা ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে, ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড, বউ, এদেরকে যদি না ধরতো তাইলে কি আসতো? হ্যাঁ, তারপরেও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে।
আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে, বোঝা যায় বৈশা কথা বলতেছে, যদিও বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে, ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। তারপরে যে সে বৈশা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা, এরকম একটা কর্নার দেখা যাচ্ছে, তার মানে সে বৈশা কথা বলতেছে রিল্যাক্স মুডে। হ্যাঁ, রিল্যাক্স মুডে কথা বলতেছে। তার এই লাস্ট ভিডিওটা, মানে আমি 3টা দেখছি, জানি না কয়টা আপনারা দেখছেন, আমি 3টা দেখছি। শেষ যেটা দেখছি, এর পিছনে উদ্দেশ্য ছিল, বিরাট বড় একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো সে ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর আগেও সে কিছু কথা বলছে যে আমি তাকে 5 লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য, তার মানে ওসমান হাদি তদবির করতো। এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি, উনি বলছে না, ক্যাশ লাগবে, আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তার মানে দেখেন, সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, ওসমান হাদি তাইলে কি তলে তলে ওই তদবির ব্যবসা করতো? এর কাছ থেকে নাইলে 5 লক্ষ টাকা নিল কেন? তারপরে সে কি বলতেছে, 200 গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে, টেলিফোন করছে। আপনারা তাকে জিজ্ঞাসা করেন, মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে। এ পর্যন্ত বলা ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এগুলো হইতে পারে, এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না, এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে। কিন্তু আজকে যেটা বললো, এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার কইরা দিছে, মানে যে লোকটা, কি মোল্লা যেন নাম, ওই লোকটা যে তাকে পার কইরা দিছে, সে কে? সে হচ্ছে কি র্যাবের সোর্স। সে বলতেছে যে র্যাবের সোর্স উত্তরায় থাকতো, তাকে নিয়ে সেফ জোনে রাখছে 1 রাত। তারপরে তাকে বলছে যে দেখো ফেসবুকে ইউটিউবে ছড়াইয়া গেছে, তুমি এটা করছো, এই ঘটনা তুমি ঘটাইছো, তোমাকে কিন্তু ছাড়বে না, তুমি পালাইয়া যাও। তাহলে কি করে পালামু? সেই লোক তাকে ব্যবস্থা করে দিছে, সেই র্যাবের সোর্স তাকে সেই ব্যবস্থা করে পার করে দিছে। সেই মোল্লাই তাকে ভারত হইয়া বা অথবা মনে করেন ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন, ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি, নামটা আবার পরে আপনারা জানা নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। আবার তার নাম কেন বলতেছে? সে এত বড় উপকার করলো, তারে দুবাই পর্যন্ত পৌঁছায় দিল, তারপরে তার নাম কেন বলতেছে? এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে। হ্যাঁ, সে আসল খুনিকে লুকায়া তাকে খুনি বানাইছে, এবং এই জন্যই তাকে পার কইরা দিয়া, যদি পালায়া যা, পার কইরা দিয়া তাকে খুনি বানাইছে, এটা সে বলতে চাচ্ছে। এখানেই শেষ না, শেষের দিকে একটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে। এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট কি সেটা সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে। এটা বইলাই সে ভিডিওটা শেষ করছে, বুঝছেন? মানে এন্ড ক্লাইম্যাক্সটা সে রেখে দিছে। লাস্টে কি বলবে? যা কিছু বলছে, ইনায়া বিনায় আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, হাবি জাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে। তার মানে কি জানেন, ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না, কেউ কেউ বলতো ও গিনিপিক, ও তেলাপোকা, ও ব্যাং, ওরে দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটছে। মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে, মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দিবো পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারো দিকে আমরা দোষটা দিব, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন? তার মানে কি জানেন, এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট করে দিচ্ছে। কিন্তু আমরা কি তা হমু? নিশ্চয়ই না। দেখেন, ও যদি দুবাইতে থাকতো, দুবাইতে থাকলে ডক্টর ইউনূস স্যার কি করতে পারে সে জানে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর, আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় জানো, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, মনে হয় সৌদি আরবেতেই ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল 5ই আগস্টের স্লোগান দিতে যায়, তাদেরকে জেলে ঢুকাইছিল। ডক্টর ইউনূস স্যার টেলিফোন করে তাদেরকে ছুটাইছে, মনে আছে না? তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ, কিন্তু খুবই কঠিন পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা? হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন, দুবাই সার্জা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাইর করবে না। তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যে সাম কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে বাড়ি ধারাতে সে আছে, এরকম কথা বলছে না? আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা, র্যাব গেছে কিনা, আর্মি গেছে কিনা, কোনো ব্যাপার না ভাই। গুলশান থেকে যাইতে না হলেও 20 মিনিট লাগবে বাড়ি ধারার ওই লোকেশনে। কেন যায় খোঁজ করতেছে না, কেন চেক করতেছে না? যাই হোক, এই ক্রিমিনাল ভাই জাত ক্রিমিনাল। দেখেন, ও এত টাকা কামায়, কখনো গাড়ি কিনে নাই, ওই বাইক কিনছে, নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি। সবচেয়ে মজা কি জানেন, ও নিজে বাইক চালাইতে পারে না, এই জন্য বাইক চালাবার জন্য আলমগীরকে রাখছে। আর ওই যে র্যাবের যে সোর্স আছে, ওইটারে কি বলতেছে, ও আমার ছোট ভাই, ছোট ভাই। তার মানে সে কত বড় ডন, এই অরিজিনাল ক্রিমিনাল। ভাই ব্রাদার, অনেক মানুষের সাথে মিশছি জীবনে, আমি এসব ক্রিমিনালদের সাথে মিশছি, তাদের লাইফস্টাইল দেখছি। এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে, কারা তাকে বাঁচাইতে পারবে, ওই রাস্তাটা আগে করে। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে, তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে বেগম জিয়ার মৃত্যুর জন্য। সার্বিকভাবে দায়ী কুত্তার বাচ্চা বন্ধু রাষ্ট্র ভারত। আপনারা কি মনে হয় আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে হাজতে পাঠানোর চেষ্টা শুধু হাসিনা করেছে?
এটাও ছিল ভারতের নির্দেশ। কারণ আজকের এটা আমাকে বলতেই হবে, কোন এনসিপির ছাত্র নেতারা না, কোন মাস্টার মাইন্ড না, হাসিনার পতনের মাস্টার মাইন্ড শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার পতনের একমাত্র আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। 20 কোটি মানুষের জীবনকে কিছুটা স্বাধীনতা এনে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোন মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, নো। Yeah, played a small role. Who is behind? এর পিছনে, হাসিনা পতনের পিছনে একজন আর্কিটেক্ট। আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, হাসিনা পতনের মূল আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। আমাকে যদি বলেন, আমি বলবো 1971 সালের 16 ডিসেম্বর রাজনৈতিকভাবে মুজিব শেখ যে দায়িত্ব পালন করেছে, তার চেয়ে বড় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করেছে। তারা স্বীকার করেন আর না করেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।